ভুতুরে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। ওয়েলকাম ব্যাক সবাইকে। আমি কুশল আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভুতুরে গল্পের 53 নম্বর এপিসোড। আজকের ঘটনাটা এতটা ইউনিক বলে বোঝাতে পারবো না তোমাদের। এই রকম ঘটনা ভুতুরে গল্পে কখনো শোনানো হয়নি। তোমরা ঘটনা পাঠিয়ে দাও, তোমার নিজের সাথে ঘটে যাওয়া কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা, অথবা তোমার শোনা কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দাও। মেল করুন ভুতুরে গল্প 123@gmail.com, অথবা ফেসবুকে ইনবক্সে গিয়ে ঘটনা পাঠিয়ে দাও। ভুতুরে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। দাদা, প্রথমে বলে রাখি, আমি একজন রাইডার, মানে মোটো ব্লগ করি। আমাদের কাজ তো অনেকেই জানে, সারাদিন ঘুরে মোটর সাইকেলে ব্লগ ভিডিও বানাই। আর এই ঘটনাটা আমার নিজের সাথে ঘটেছে, কলকাতা থেকে পুনে যাওয়ার রাস্তায়। দাদা, ঘটনাটা 2025 সালের দিকে। আজও সেই রাতের কথা মনে পড়লে শরীর ঠান্ডা হয়ে যায়। কলকাতা থেকে পুনের উদ্দেশ্যে বাইকে বেরিয়েছিলাম আমি। এটা কোনো উইকেন্ড ট্রিপ ছিল না, প্রায় 1,500 কিলোমিটার দীর্ঘ যাত্রা। সামনে 5টা রাজ্য পেরিয়ে পৌঁছাতে হবে মহারাষ্ট্রের পুনেতে। তাই প্রথম দিন থেকেই নিজের সঙ্গে একটা কথা ঠিক করেছিলাম, রাস্তাকে কখনো হালকাভাবে নেব না। ভোর রাতে যখন পশ্চিমবঙ্গ ছেড়েছিলাম, তখন শহরটা সবে ঘুম ভাঙছিল। চায়ের দোকানে ভিড় জমতে শুরু করেছে, বাসস্ট্যান্ডে লোকজন দাঁড়িয়ে, রাস্তার পাশে ভিজে মাটির গন্ধ। তখনও জানতাম না এই যাত্রার প্রথম রাতেই এমন একটা গল্প শুনব, যেটা আজও মনে পড়লে বুকের ভেতর কেমন একটা ঠান্ডা অনুভূতি নেমে আসে। সারাদিন একটানা বাইক চালিয়েছি, পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ড, উড়িষ্যা, তারপর ছত্তিশগড়। ঘড়ির কাঁটা তখন রাতের দিকে অনেকটাই এগিয়ে গেছে। হেলমেটের ভেতর চোখ ক্লান্তিতে টান টান হয়ে আসছে, কাঁধে ব্যথা, হাতের গ্লাভস খুলে ফেলতে ইচ্ছা করছে। তবুও সামনে তাকিয়ে শুধু একটা চিন্তা, আজ কোথায় রাত কাটাবো। আমার আসল পরিকল্পনা ছিল রায়পুরে থামবো না, আরও প্রায় 30-35 কিলোমিটার এগিয়ে ভিলাইয়ের দিকে গিয়ে কোনো হোটেলে উঠব। কিন্তু শরীরেরও একটা সীমা থাকে। একটা সময় বুঝলাম জেদের থেকেও বিশ্রাম বেশি দরকার। অবশেষে রায়পুরে একটা ছোট্ট নিরিবিলি হোটেলের সামনে বাইকটা থামালাম। হোটেলটা খুব বড় ছিল না, দোতলা পুরনো বিল্ডিং। সামনের সাইনবোর্ডের অর্ধেক আলো নষ্ট। রিসেপশনের ভেতরে একটা টিউবলাইট কাঁপতে কাঁপতে জ্বলছিল। মনে হচ্ছিল বহুদিন ধরে এখানে খুব একটা ভিড় হয় না। রুমে উঠে দ্রুত ফ্রেশ হয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে পড়েছিলাম, কিন্তু একটা কথা হঠাৎ মনে পড়ল, বাইকটার কভার দেইনি। এই দীর্ঘ যাত্রার বাইকটাই আমার সবচেয়ে বড় সঙ্গী। বাইরে যদি রাতভর ধুলো পড়ে বা হালকা বৃষ্টি আসে, ভাবলাম 5 মিনিটের ব্যাপার, কভারটা চাপিয়ে আবার উঠে আসব। মোবাইলটা হাতে নিলাম, সময় দেখলাম রাত 12:30। হোটেলের করিডোরটা একেবারে নিঃশব্দ। দেওয়ালে ঝোলানো ঘড়ির টিক টিক শব্দ পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। সিঁড়ি দিয়ে নিচে নামতেই একটা অদ্ভুত ভারী বাতাস গায়ে এসে লাগলো। বাইরে বেরিয়ে দেখি পুরো রাস্তা প্রায় ফাঁকা। দূরে কোথাও একটা কুকুর ডাকছে, তারও অনেক দূরে একটা মালগাড়ির হুইসেলের শব্দ রাতের নীরবতা কেটে দিয়ে গেল। অন্ধকার রাস্তার দিকে তাকালেন, অনেকক্ষণ তাকিয়ে রইলেন,
তারপর একদম নিচু গলায় বললেন, আপনি যদি আজ রাতে ভিলাই পর্যন্ত চলে যেতেন তাহলে হয়তো আমাদের এই কথোপকথনটাই আর হতো না। ঠিক সেই মুহূর্তে হোটেলের বাইরের রাস্তা দিয়ে হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। গেটের ওপর ঝোলানো টিনের সাইনবোর্ডটা কেঁপে উঠল। আমি তখনও বুঝতে পারিনি সেদিন রাত 12:30। রায়পুরের সেই ছোট্ট হোটেলের গেটের সামনে বসে আমি এমন এক গল্প শুনতে চলেছি যেটা আজও পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, আবার পুরোপুরি অবিশ্বাসও করতে পারছি না। আমি হেসে বললাম, কাকু, এমন কি আছে ওখানে? বৃদ্ধ লোকটা ধীরে ধীরে পকেট থেকে একটা পুরনো বিড়ির প্যাকেট বের করলেন। একটা বিড়ির ঠোঁটে চেপে দেশলাই জ্বালালেন। দেশলাইয়ের আগুনের কয়েক সেকেন্ডের জন্য তার মুখটা পরিষ্কার দেখা গেল। ধোঁয়ায় প্রথম টানটা দিয়ে তিনি আকাশের দিকে তাকালেন। তারপর বললেন, বাবু, আমি আপনাকে ভয় দেখানোর জন্য কিছু বলছি না। আপনি বিশ্বাস করুন বা না করুন, সেটা আপনার ব্যাপার। আমি শুধু চাই কাল যখন ভিলাই পার হবেন তখন আমার কথাগুলো যেন মনে থাকে। আমি হেসে বললাম, আচ্ছা বলুন। তিনি একটু চুপ করে থেকে বললেন, আপনি কি জানেন ভিলাইয়ের গ্যারেজ রোডে একটা জায়গা আছে যার নাম 32 বাংলো? আমি মাথা নাড়লাম, না। লোকটা বললেন, না জানাই স্বাভাবিক। বাইরের লোক খুব কমই জানে। এক সময় ওই জায়গাটা ছিল ভিলাইয়ের সবচেয়ে সুন্দর এলাকা। বড় বড় অফিসাররা থাকতেন। সন্ধ্যা নামলে সব বাংলোয় আলো জ্বলত, বাচ্চারা খেলতো, হাসির শব্দ ভেসে আসতো। তারপর হঠাৎ তিনি চুপ করে গেলেন। আমি বললাম, তারপর? লোকটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর একদিন একটা পরিবার চলে গেল, তারপর আর একটা, তারপর আর একটা। প্রথমে সবাই ভেবেছিল বদলি হয়েছে, কিন্তু কয়েক মাসের মধ্যে প্রায় সব বাংলো ফাঁকা। আমি জিজ্ঞেস করলাম, কেন? লোকটা মাথা নাড়লেন। সরকারি কারণ অনেক আছে, কিন্তু মানুষ অন্য কথা বলে। ঠিক তখনই দূরে একটা হঠাৎ কুকুর ডেকে উঠল। একটা, দুটো, তারপর একসঙ্গে যেন অনেকগুলো। বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ করে সে শব্দ শুনলেন। তারপর আস্তে করে বললেন, শুনেছেন? আমি বললাম, হ্যাঁ, কুকুর তো। তিনি আমার কথা কেটে দিয়ে বললেন, গ্রামের লোকেরা বলে রাতের নির্দিষ্ট কিছু সময়ে কুকুররা এমন কিছুকে দেখে যেটা মানুষ দেখতে পায় না। আমি একটু হেসে বললাম, এসব তো বিশ্বাস করি না। লোকটাও মৃদু হেসে ফেললেন। আমিও করতাম না, যতদিন না নিজে অনুভব করেছি। আমার কৌতূহল এবার সত্যিই বাড়ছিল। আমি একটু এগিয়ে এসে বৃদ্ধ লোকটাকে বললাম, আপনি কি নিজে কোনোদিন কিছু দেখেছেন? লোকটা অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখিনি, কিন্তু যারা দেখেছে তাদের চোখ দেখেছি। আমি কিছু বললাম না। তিনি আবার বলতে শুরু করলেন, প্রথম ঘটনাটা শুনেছিলাম প্রায় 10 বছর আগে। একজন ট্রাক চালক মাঝরাতে গ্যারেজ রোড দিয়ে যাচ্ছিল। তখন প্রায় রাত 2:30। হঠাৎ রাস্তার ধারে সে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। সাদা শাড়ি, মাথা নিচু, খালি পা। লোকটা ভাবে
এত রাতে একটা মেয়েকে একা ফেলে যাওয়া ঠিক হবে না। সে ট্রাক থামায়, মেয়েটা উঠে বসে, একটাও কথা বলে না। 5-6 মিনিট কেটে যায়। হঠাৎ ট্রাকের কেবিনের ভেতর অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায়। লোকটা রিয়ার ভিউ মিররে তাকিয়ে দেখে পেছনের সিট ফাঁকা। সে কিছু বুঝে ওঠার আগেই ডান কানের কাছে একটা বরফ ঠান্ডা নিঃশ্বাস, তারপর একটা মেয়ের গলা, এত কাছে যেন ঠোঁট প্রায় কানের সঙ্গে লেগে আছে। ধন্যবাদ এত দূরে নিয়ে আসার জন্য। ট্রাক চালক ভয়ে স্টিয়ারিং ছেড়ে দেয়, আর ট্রাকটা ভারসাম্য হারিয়ে রাস্তার পাশে গিয়ে উল্টে যায়। লোকটা বেঁচে গিয়েছিল, কিন্তু তারপর আর কোনোদিন রাতের বেলা ওই রুটে গাড়ি চালায়নি, এটাই সবাই বলতো। লোকটা একটু থামলেন, তারপর আবার বললেন, আরেকটা ঘটনা আছে। 3 জন ছেলে এসেছিল ইউটিউবের জন্য 32 বাংলোর সামনে রাত 2টোর পর ভিডিও শ্যুট করতে। প্রায় 1 ঘন্টা শুটিং করে ওরা হোটেলে ফিরে ফুটেজ দেখতে বসে। ভিডিও চলতে শুরু করতে 3 জনের মুখের রং বদলে যায়। ওরা ছিল 3 জন, কিন্তু ফুটেজে দেখা যাচ্ছিল 4 জন। 3 জনের ঠিক পেছনে দাঁড়িয়ে ছিল সাদা কাপড় পরা এক নারী, মাথা নিচু, মুখটা চুলে ঢাকা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তারপর? লোকটা বলল, ভয়ে ওরা ফুটেজটা হোটেলের আরও কয়েকজনকে দেখায়, কিন্তু আশ্চর্য, ওরা ছাড়া আর কেউ ওই সাদা শাড়ি পরা নারীটাকে দেখতে পায়নি। সবাই বলছিল ভিডিওতে তো শুধু 3 জনই আছে, কিন্তু 3 জন ছেলেই শপথ করে বলেছিল, না, ও দাঁড়িয়ে আছে ঠিক আমাদের পিছনে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা, ওরা যতবার ফুটেজটা চালাচ্ছিল ততবারই মনে হচ্ছিল সেই নারীটা যেন আগের বারের চেয়ে একটু একটু করে ওদের আরও কাছে চলে আসছে। শেষবার ভিডিওটা চালানোর পর 3 জনের একজন চিৎকার করে ল্যাপটপ বন্ধ করে দেয়। সেদিন রাতেই নাকি ওরা সেই ফুটেজটা ডিলিট করে দেয় এবং ওখান থেকে চলে যায়। তারপর থেকে ওদের কোনো ভিডিও আর ইউটিউবে কেউ দেখেনি। আমি তখনও পুরোপুরি বিশ্বাস করিনি। বললাম, এসব লোক মুখে শোনা গল্প। বৃদ্ধ লোকটা মাথা নাড়লেন, হ্যাঁ, সবই লোক মুখে শোনা, কিন্তু একটা কথা বলুন তো বাবু, একই গল্প, একই রাস্তা, একই ধরনের অভিজ্ঞতা, এত আলাদা আলাদা মানুষ কেন বলে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। ঠিক তখনই হোটেলের বাইরের সেই টিমটিমে বাল্বটা হঠাৎ 2 বার জ্বলে নিভে গেল। চারপাশ কয়েক সেকেন্ডের জন্য অন্ধকারে ডুবে গেল। আবার আলো জ্বলতে দেখলাম বৃদ্ধ লোকটা আর রাস্তার দিকে তাকিয়ে নয়, তিনি স্থির চোখে তাকিয়ে আছেন আমার বাইকের দিকে। আমি অবাক হয়ে বললাম, কি হলো? তিনি খুব ধীরে বললেন, আগে আপনার হোটেলে ছিলাম, রাতে গেটের পাশে একজন বয়স্ক সিকিউরিটি গার্ডের সঙ্গে ছিলাম। উনি আছেন? ভদ্রলোক বললেন, স্যার, আমাদের এখানে তো ওই বয়সের কোনো সিকিউরিটি গার্ড নেই। আমি অবাক হয়ে বললাম। আমি একে একে সব বলতে শুরু করলাম। ধূসর গোপ, ফিকে নীল ইউনিফর্ম, হাতে পুরনো টর্চ, কাঠের চেয়ার, বয়স 65 থেকে 70-এর মধ্যে, রোদে পড়া মুখ, গভীর ভাঁজে ভরা কপাল, শান্ত চোখ, আর ভিলাইয়ের 32 বাংলোর গল্প। আমি যত বলছিলাম ওপাশে মানুষটা তত চুপ হয়ে যাচ্ছিল। শেষে তিনি খুব আস্তে করে বললেন, স্যার, আপনি একটু অপেক্ষা করবেন। প্রায় 5 মিনিট পর তিনি আবার লাইনে এলেন। তার গলাটা আগের চেয়েও অনেকটা গম্ভীর। স্যার, গত 5 বছর ধরে আমাদের হোটেলে ওই নুনার কোনো সিকিউরিটি গার্ড কাজ করেনি।
আমি বললাম, অসম্ভব, আমি তো প্রায় আধ ঘন্টা ওনার সঙ্গে কথা বলেছি। ভদ্রলোক একটু থেমে বললেন, আপনি যেদিন ছিলেন সেদিন রাত 12টার পর গেটে আর কোনো সিকিউরিটি গার্ডই ছিল না। আমার হাতটা কেঁপে উঠছিল। আমি তাড়াতাড়ি বললাম, না না, উনি আমাকে ভিলাইয়ের 32 বাংলোর গল্প বলেছিলেন। ওপাশে আরও নীরবতা। আমার মনে হচ্ছিল উনি যেন কিছু একটা জিনিস লুকোতে চাইছেন। আমার বারবার জিজ্ঞেস করাই মনে হলো তিনি একটু বিরক্তি হলেন, কিন্তু খানিক বাদে তিনি বলা শুরু করলেন। এবার তার গলায় আগের সেই অস্বাভাবিক ভাবটা ছিল না। কিছুটা গভীর স্বরে তিনি বললেন, আপনি যে বর্ণনা দিচ্ছেন ঠিক এমন একজন মানুষকে নিয়ে এখানে একটা পুরনো ঘটনা প্রচলিত আছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কি ঘটনা? তিনি বললেন, অনেক বছর আগে ভিলায় একটা হোটেলে একজন বয়স্ক নাইট সিকিউরিটি গার্ড কাজ করতেন। আপনি যেরকম বর্ণনা দিলেন হুবহু সেই রকম। প্রতিদিন রাতের ডিউটি শেষ করে তিনি হেঁটে বাড়ি ফিরতেন। তখন রাস্তা পড়তো গ্যারেজ রোডে 32 বাংলোর পাশ দিয়ে। কিন্তু এক রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন খুব ভোরে রাস্তার ধারে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। ডাক্তাররা বলেছিলেন হার্ট অ্যাটাক। সংবাদপত্রেও এই ঘটনাটি বেরিয়েছিল, আর তারপর থেকে অনেক রকম ঘটনা ছড়িয়ে পড়ে। আরও অদ্ভুত বিষয় হলো, অনেকেই নাকি ওনাকে দেখেছেন কিছু হোটেলের সামনে গভীর রাতে। আমি কিছুই বলতে পারছিলাম না। ভদ্রলোক আবার বললেন, সত্যি মিথ্যা আমি জানি না স্যার, কিন্তু আপনি যে চেহারার বর্ণনা দিলেন সেটা শুনে আমারও গায়ে কাঁটা দিচ্ছে। আমার গলা শুকিয়ে গিয়েছিল। আমি শুধু বললাম, মানে? তিনি একটু থেমে বললেন, আজ আপনি ফোন করার আগে পর্যন্ত আমি এটাকে কাকতালীয় বলেই ধরে নিয়েছিলাম, কারণ এর আগেও আরেকজন অতিথি চেক আউট করার সময় একই কথা বলেছিলেন। উনিও মুম্বাই যাচ্ছিলেন। আমি অবাক হয়ে বললাম, কি বলেছিলেন? তিনি বলেছিলেন, গত রাতে গেটের পাশে বসে থাকায় বৃদ্ধ সিকিউরিটি গার্ডের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। উনি না থাকলে 32 বাংলোর কথা কোনোদিনই জানতাম না। তখন আমরা ভেবেছিলাম হয়তো উনি অন্য কোনো হোটেলের কারো কথা বলছেন। বিষয়টা নিয়ে আর ভাবিনি, কিন্তু আজ আপনি হুবহু একই কথা বললেন, একই চেহারা, একই গল্প, একই সময়। তাই সত্যি বলতে এবার আমারও একটু অবাক হয়ে গেলাম। কিন্তু স্যার, দয়া করে আমাদের হোটেলের নাম নিয়ে এগুলো কাউকে বলবেন না। ফোনটা কেটে যাওয়ার পর অনেকক্ষণ আমি একদম নিশ্চুপ হয়ে বসেছিলাম। ঘরের ভেতর তখন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার ঠিক রাত 10টায় ঘটনা আসবে। আজকের মতো এই পর্যন্ত। আবার কথা হচ্ছে পরের এপিসোডে।